রাতে মনে হলো কেউ আমাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে আমারই পাশে শুয়ে আছে। কারো শরীরের ঘ্রাণ নাকে লাগছে, যেন সে আমার চুলে মুখ ডুবিয়ে আছে। তার গরম নিঃশ্বাস এসে পড়ছে আমার কানে। আমি শত চেষ্টা করেও চোখ মেলে মানুষটাকে দেখতে পারছি না। রাজ্যের ঘুম এসে জড়ো হয়েছে আমার চোখে, তাকাতেই পারছি না একদম। যে মানুষটার শরীর মৃদু কাঁপছে, ফুপাচ্ছে সে। আমার গালে দুফোঁটা পানির স্পর্শ অবধি বুঝলাম আমি, তবুও চোখ মেলে তা দেখার সুযোগ পেলাম না আমি। সকালে ঘুম ভাঙতেই ধরফরিয়ে উঠে বসলাম। রাতের কথা মনে পড়তে গা শিউরে উঠল আমার। কে এসেছিল আমার রুমে? পাশ ফিরে দেখলাম মাইশু বেঘরে ঘুমাচ্ছে। ওই, ওঠ। হুম। আপু, আর একটু। মাইক দিব, ওঠ, দরকার আছে। পারতাম না সকাল সকাল তোমার ফরমাস খাটতে। কিছু করতে হবে না তোকে, কথা আছে, ওঠ। মাইশু আর মুড়িয়ে কম্বল টেনে কানে বালিশ নিয়ে আরামসে ঘুমালো, যেন আমি ওকে ঘুমাতেই বললাম। সকাল সকাল রাগে আমার কান দিয়ে ধোঁয়া না বের করলে ওর চলছিল না। আমি ওর কোমরে চড় বসিয়ে বললাম, উঠবি নাকি ওয়াশরুমের পানি আনতাম? এক ধাক্কায় ফেলে দিয়ে উঠে বসে হাঁপাতে হাঁপাতে বলল, কি সমস্যা? কাজ না করে শুয়ে বসে খেয়ে 1000 কিলো নুনের বস্তা হয়ে আমার উপরে আস্ত ভর চাপিয়ে মেরে ফেলবা নাকি? তুই আমাকে ইনডাইরেক্টলি মোটা বললি? না, ডিরেক্টলি মোটকু টু দি পাওয়ার ইনফিনিটি বললাম। রাগে গা জ্বলছে আমার, দাঁতে দাঁত চেপে সহ্য করে গেলাম। জোরে শ্বাস ফেলে বললাম, রাতে ওভাবে জড়িয়ে ধরে কাঁদছিলি কেন? ওই, তোমার মাথা ঠিক আছে? ওয়েট, ইমদাদ আঙ্কেলকে ডাকি। আমি ওর মাথায় চড় মেরে বললাম, রাগাস না আমাকে, বল কি হয়েছে তোর? মাইশু মাথায় হাত বোলাতে বোলাতে চেঁচিয়ে বলল, আম্মু গো, ভালো মানুষের দিনকাল নাই গো। বড় মেয়েকে অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে চাওয়ায় তোমার ছোট মেয়ের মার খেয়ে দিন শুরু হলো গো। আমি ওর মুখ চেপে ধরে বললাম, ওই চুপ, নইলে আরও মার খাবি। আপু, মারিও না আমারে, পায়ে পড়ি তোমার। আমি রাতে ঘুমাইয়াই কুল কিনারা পাই না। সকালেই তোমার কোকিল কণ্ঠের অ্যালার্ম না শুনলে টেবিল ক্লকের অ্যালার্মে আমার ঘুমই ভাঙে না। রাত বিরাতে কান্নাকাটি করবো কেমনি? ওর কথায় যুক্তি আছে, মেয়েটা বড়ই ঘুম পাগলি একটা, আমরা সবাই জানি। কিন্তু আমি তো নই। যেই আমি গায়ে কারো ছোঁয়া লাগতেই টের পেয়ে উঠে বসে পড়ি। কাল আমাকে কেউ ওভাবে ছুলো, আর আমি চোখ মেলে তাকাতেই পারলাম না। হঠাৎ মনে পড়লো আপের ওষুধগুলোর কথা। হতে পারে ওগুলোর সাইড এফেক্ট হিসেবে ঘুম বেশি হয়। তাহলে রুমে এসেছিল কে? নাকি পুরোটাই আমার মনের ভুল? রাতের ঘটনার ক্লিয়ার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। অগোছলোভাবেই ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে বের হতেই দেখলাম বাসার সামনের সিসি ক্যামেরা নামিয়ে নেওয়া হচ্ছে। বিষয়টা বুঝলাম না। এগিয়ে যেতেই দেখলাম আব্বু দাঁড়িয়ে সেদিনের সিয়াম নামের লোকটার সাথে কথা বলছেন। লোকটা ফর্মাল ড্রেসে ওনার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আব্বুর কথা মনোযোগ দিয়ে শুনছেন। আমাকে দেখে গাড়ির জানালা দিয়ে হাত ঢুকিয়ে ভেতরে থেকে একটা কালো সানগ্লাস বের করে চোখে দিল। আব্বু বললেন, সিয়াম যখন এসেছে আর রিয়াও বাসায়, আজ একা একা রিকশায় না গিয়ে ওর সাথে যাও, ড্রপ করে দিবে ও তোমাকে। কিন্তু আব্বু, আমি একা যেতে পারি। হ্যাঁ জানি, কাল থেকে একাই যেও। আজ যখন ও এসেছে, যাও ওর সাথেই। ওনার সাথে? আব্বু গম্ভীরভাবে বললেন। যাও। আমি আর কথা বাড়ালাম না, চুপচাপ গাড়িতে চড়ে বসলাম। সিয়ামও দাঁত কেলিয়ে ড্রাইভিং সিটে বসে গেল। আমার দিকে তাকিয়ে বলল, সিট বেল্ট লাগাতে পারো? হ্যাঁ, কেন? না না, মানে বেশিরভাগ মেয়েরাই পারে না, তুমি তো গাড়িতে চলাফেরা করো না, এই জন্য আর কি। বেশিরভাগ মেয়ে বলতে যে ফিল্মের নায়িকাদের বুঝাইছে তা আমি জানি। মুখ ফুটে বলেই ফেললাম, তো চলাফেরা না করলে জানবো না এমন কোন শাস্ত্রে লেখা? আর বেশিরভাগ মেয়ে মানে আমাকে কি হিন্দি সিরিয়ালের নায়িকাদের মতো মনে হয় আপনার? উনি এবার আমার দিকে তাকিয়ে বললেন, না না না, তা কেন, এমনি বলছিলাম। বলে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিলেন। রাস্তায় ননস্টপ রেডিওর মতো ওই লোকের বকবকানি শুনে আমি ক্লান্ত। ভার্সিটি আসতে গাড়ি থেকে তাড়াতাড়ি করে নেমে চলে আসার সাথে সাথেই নীলু দৌড়ে এলো। আমি হেসে ওর হাতে 20 টাকা ধরিয়ে দিলাম। সিয়ামও গাড়ি থেকে নেমে আসলেন। নীলুকে দেখে বললেন, কি ছোট বাচ্চা এভাবে ইনকাম করতেছে, এই নে। বলে একটা 500 টাকার নোট ওর দিকে বাড়িয়ে দিলেন। নীলু টাকাটা না নিয়ে আমার দিকে তাকালো। আমি বললাম,
ছোট বলেও যে আত্মসম্মান থাকবে না ওর, এমনটা কিন্তু নয়। যদি ফুল কেনেন তবেই টাকা নেবে ও, সেটাও দামের বেশি না। উনি বেশ কয়েকটা গোলাপ ওর ঝুড়ি থেকে নিয়ে আমার দিকে ধরে বললেন। নাও তবে। ওনার হাবভাব আমার আগে থেকেই পছন্দ না। আজ ক্লিয়ার হয়ে গেলাম কি চান উনি। আব্বুকে বলতে হবে বিষয়টা। বললাম, আমি গাছের ফুল হাতে পছন্দ করি না। নীলু টাকাটা ফেরত দিয়ে চলে গেল। সিয়াম কিছুটা রাগী গলায় বললেন, ওরা ইনকাম করুক এটাও চাও, কেউ হাতে না নিক এটাও চাও, কি চাও কি তুমি আসলে? তা আপনাকে বোঝাতে যাব কেন? এনিওয়ে, আসছি আমি, লেট হচ্ছে আমার। বলেই পা বাড়ালাম ভার্সিটির দিকে। সিয়াম পেছন থেকে ডাক লাগালো। মিথি, জি বলুন। অচেনা কারোর সাথে মিশবে না। আবারও রাগ তুলে দিল। কড়া গলায় বললাম, সেটা আপনি বলে দিতে আসবেন না। তোমার আব্বু বলতে বলেছে। উনি আমাকে তাহলে ডিরেক্টলি বলতেন, নিজের কথা আব্বুর বলে চালাতে আসবেন না। মাইন্ড ইউর লিমিটস। রাগে ফুসতে ফুসতে ভার্সিটির ভিতর ঢুকলাম। কিছু দূর হাঁটতেই এই যে ফ্রেশার। আমি ঘুরে দাঁড়ালাম। কয়েকটা ছেলে দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আমার দিকে। বুঝলাম র্যাগিংয়ের পাল্লা। মাইশুর সাথে সকালটা ওভাবে শুরু করে দিনটাই মাটি আমার। বললাম, আমি সেকেন্ড সেমিস্টার, ফ্রেশার নই, ক্লাস আছে, একটু তাড়াতাড়ি বলুন কি বলবেন। আয় হায়, এই তো বেশ কথা বলে। তো কি হয়েছে, একটু পুরনো হয়েছে। আরেকজন বলল, দেখ না আবার তারা দিচ্ছে, ক্লাস আছে ওর। ওরা হো হো করে হাসতে লাগলো। বিরক্তি নিয়ে সামনে এগোতেই একজন পথ আগলে দাঁড়িয়ে বলল, নোট ন, আমরা এখনো যেতে বলিনি। আমি কিছু বলার আগেই তবুও ও যাবে? পেছন ঘুরে তাকিয়ে দেখি আরুর ভাইয়া মিটিমিটি হাসছে। পাশে আরও দাঁড়িয়ে আছে, ও নিজেও হাসছে। আমার সামনের লোকটা অবাক হয়ে বলল, আপনি ভাই ভার্সিটিতে? উনি সানগ্লাস খুলে এগিয়ে এসে বললেন, আসলাম তোদের খবর নিতে। চিনলে আমাকে? অবশ্যই এত তাড়াতাড়ি চেহারা ভুললে চলে? আমার দিকে তাকিয়ে বলল কথাগুলো সে। ওই লোকটা কিছুক্ষণ চুপ থেকে বলল, সরি ভাই, ভুল হয়ে গেছে। ইটস ওকে, এসব ছেড়ে পড়াশোনা কর। লোকটা ঘাড় দুলিয়ে বলল, জি ভাই। ওই লোকটা বড়ই আজব একটা লোক। ভয় দেখানোর সময় এমনভাবে ভয় দেখায় যে সবাই ভয় পেতে বাধ্য। কিন্তু ওরা এত সহজে মেনে নিল। যেভাবে বলল মনে হয় চেনে ওনাকে। কিরে মিথি, চল যাই। হ্যাঁ চল। আরুর সাথে চলে এলাম। ওর ভাইয়া ওখানেই ঠায় মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে গেল। ফার্স্ট ক্লাস শেষে বেরোতেই মালু, উর্বি, রায়হান তিনটাই আসলো। আরও ছিল আমার সাথে। মালুর হাতে 4টা আইসক্রিম। মালু একটা আইসক্রিম আমার দিকে বাড়িয়ে বলল, নে ধর, গলে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ কর। বলতে বলতে বাকি আইসক্রিমগুলো সবাইকে দিল। এটা? আরে তোর চিরকুটের কথা শোনানোর জন্য গিফট। রায়হান বলল, মিতির উসিলায় প্যাটপট্টি করছিস, আমারটা কই? আবি কিপটার দোকানদার, কোনোদিন খাইয়েছিস যে খেতে চাচ্ছিস? তুই আদমশুমারির বাইরে। ওরা সবাই হাসলো। আরও বলল, উই ক্যান শেয়ার। আমরা বড় বড় করে ওর দিকে তাকালাম। ও কিছুটা চমকে গিয়ে বলল, না মানে উই ক্যান শেয়ার। কিনে আনো তুমি রায়ান। রায়হান চলে গেল। আইসক্রিম পেয়ে আমাদের খুশি দেখে কে। তার মানে রিয়াপি জানে আমি ঠিকমতো মেডিসিন নিয়েছি, এজন্য মালুর কাছে এটা দিয়েছে। কিন্তু নিজে দিল না কেন? আপি আসলো না কেন? ও আসবে কেন তাহলে? ও হ্যাঁ শোন, চিরকুট, আইসক্রিম, মেডিসিন এসব নিয়ে আপিকে কিচ্ছু বলবি না, রাগ করবে। এতে রাগ করার কি আছে? সেটা আমি কি করে বলবো, কারণটাও জিগাবি না। বিষয়টা বুঝলাম না, তবে আপনি যদি বারণ করে থাকে তাহলে নিশ্চয়ই কারণ আছে। চুপ থাকাই ভালো। মালু বলল, কি রে মিথি, কাল তুই হাওয়া হয়ে গেলি কেন? বাজে বকবি না একদম। নিজেরাই লাপাতা থেকে আমাকে বলতে আসছে। উর্বি বলল, আরে আরে, তা কিভাবে? তোকেই তো ক্লাস শেষে খুঁজে পেলাম না। নাটক ছাড়বি? তোরাই না আমাকে ছেড়ে চলে গেলি আর ওর ভাইয়ার আলাদা বচন শুনতে। কথাটা বলা শেষ হতেই মনে পড়ল আরও ওখানে দাঁড়িয়ে। চোখ খিচে বন্ধ করে নিলাম। না জানি কি কি শোনাবে। ওদের সবারই তো তার সাথে আবার বেশি ভাব। রায়হান বলল, তোমার ভাইয়া এসেছিল আরও? আরও কিছুটা লজ্জা লজ্জা পেয়ে বলল, হ্যাঁ আজও এসেছিল, আমাকে ড্রপ করে দিয়ে গেছে অফিসে।
মালু, উর্বি, তোদের সাথে আমার কথা আছে। হ্যাঁ বল না। আমি দুটোকে টেনে একটু দূরে নিয়ে আসলাম। আরু আর রায়হান ওখানেই দাঁড়িয়ে। মালু, কাল আরুর ভাই তোদের কি বলল রে? মালু ইয়া আবার এক হাসি দিয়ে বলল, ওনার ভালোবাসার কথা। আমি চোখ ছোট ছোট করে তাকালাম ওর দিকে। ও 4 বছর হলো কাজিনের ফ্রেন্ড আবির ভাইয়ের সাথে রিলেশনশিপে আছে। ওই লোকের সাথে আবার ভালোবাসার কিসের কথা? উর্বিও হাসছে। মালু বলল, কি হলো ওভাবে তাকিয়ে আছিস যে? উল্টাপাল্টা কথা স্যার। উর্বি, তুই বল তো। উল্টাপাল্টা কথা হতে যাবে কেন? ওনার কি ভালোবাসা থাকতে পারে না? এত হ্যান্ডসাম, ড্যাশিং, গুড লুকিং একটা লোক থাকতেই পারে। তা থাকতেই পারে, তবে তোর সাথে কি? কেন? তোকে বলা উচিত ছিল। আমি রেগে ওদের দিকে তাকালাম। ওরা দুজনেই 32 পাটির দাঁত বের করে রাক্ষসের মতো হাসছে। আরও এগিয়ে এসে বলল, নট ফেয়ার মিথি, এত হাসির কথা এতে আমাকে থাকতে দিলি না তুই? কি হয়েছে রে উর্বি? আমিও দাঁত কেলিয়ে বললাম, একজনের বাপ সুদূর অন্য বিভাগে, আরেকজনের কপালে তো নাই, তাই ওরা ক্লোজ আপের স্পন্সরশিপ নিছে। ওরা দাঁত দেখানোও হবে, কাছে আসার পাবলিকও খুঁজে পাবে। আমার কথায় আরও রায়হান হাসছে। এবার ওই দুটোর চেহারা দেখার মতো। উর্বি বলল, আমাদের হাসি নিয়ে তুই এভাবে বললি বিথি? তো তোরা কি চাস, রানু মণ্ডলস সুরেলি সঙের সাথে তুলনা করি? ওরা দুজন আবারও গাল ফুলালো। আর কিছু বলল না, জানে কিছু বললে আমি আরও শুনিয়ে দেবো ওদের। আরও হাসতে হাসতেই বলল, জানিস মিথি, তোর কথাগুলো যতবার শুনি ততবারই মনে হয় ভাইয়ার সামনে দাঁড় করিয়ে দিই তোকে। তোর কথায় একমাত্র ওই ফুল স্টপ লাগাতে পারবে। উর্বি বলল, আরমান ভাইয়া ইজ দ্য বেস্ট। মালু বলল, হ্যাঁ রে, এতটা পারফেক্ট পার্সোনালিটির মানুষ খুব কম হয়। উনি তো। ওরা নাকি আমার বান্ধবী, আমাকে পচিয়ে এমন একজনের গুণ গাচ্ছে যাকে দু চোখে দেখতে পাই না আমি। কিছুটা রাগী গলায় বললাম, তো আজ এই টপিকেই তোদের প্রেজেন্টেশন আছে নাকি? উর্বি হেসে বলল, থাকলে তো ভালোই হতো, গবেষণা করতে গিয়ে যদি একটু আশার আলো পেতাম। ওরা হাসলো আবারও, কিন্তু আমি কোনো মানে বুঝলাম না। মালু বলল, একদম ঠিক বলেছিস, আই উইশ সিঙ্গেল থাকতাম আর থাকতো। উর্বি বলল, দুঃখের কথা আর কি কইতাম বোন, ভালো পোলাগুলান আগে থাইকা বুক থাকে। আবির ভাইয়া, রায়হান বাদর, এখন আরমান ভাইয়া। ওদের কাছে আরমান সাহেবের গুণ শুনে মনে হচ্ছিল বেশি বলছে ওরা। আবার এটাও মনে হয়েছিল মানুষটার পার্সোনালিটি আসলেই ওভাবেই বলার মতো নয় কি। কিন্তু উর্বির শেষের কথাটা শুনে কেন যেন লাগছিল, বুক মানে ওনার লাইফে কেউ আছে, খুব ভালোবাসতেন উনি তাকে। আচ্ছা, মেয়েটা তো তাহলে দেখতে খুব সুন্দরী হবে। আরুকে বলবো, না আমি এসব কেন ভাবছি, ইয়া আল্লাহ রহম করো, এসব ভাববো না আমি। ওনাকে কেন, কাউকে নিয়েই না। প্রেম ভালোবাসা তো আমার সিলেবাসের বাইরে। আরুকে পৌঁছে দিয়ে অফিস যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আরমান। ক্যাম্পাসে থাকতে মনে পড়ল রাতের কথা। জানলা দিয়ে রাখা চিরকুটে যে ওয়াদা করে এসেছে ও আইসক্রিম খাওয়াবে, সেটা একদমই ভুলে গেছে ও। তাই তো মালুকে দিয়ে কাজটা হাসিল করারও। ওদের আগের দিনে প্রায় সবটাই বলেছে ও। মিথির সুস্থতার জন্য ওরাও রাজি হয়ে যায় ওর কথায়। ওষুধগুলো ডক্টর এমদাদের কাছ থেকেই নেওয়া। মিথির ফ্যামিলির ডক্টর যে আরমানের মায়ের দূর সম্পর্কের ভাই হয় তা কেউ জানত না। মিথির সবটাই উনি জানতেন, তবে আরমানের নাম ছাড়া অন্য কিছু না। সম্পর্কের দোহাই দিয়ে আরমান ইমোশনালি ব্ল্যাকমেল করে ওনাকেও মানিয়ে নেয় মিথিকে সুস্থ করতে। মাহবুব আলম যে মিথির ঔষধ ঠিকমতো দিচ্ছিলেন না এটা জেনেই আরমান রিয়া পিকেই ইউজ করার কথা ভেবেছিল। মিথির ঘুমের প্রয়োজনটা বেশি, তাই আরমান ইচ্ছে করে মামুকে বেশি কড়া ঘুমের ঔষধ দিতে বলেছিল। এই জন্যই কাল রাতে ওভাবে ঘুমিয়েছেও। আই সরি, তোমার জন্যই তোমাকে কড়া ওষুধ দিয়েছে, তোমার জন্যই তোমার বাসাতেই বাজেভাবে ঢুকতে হয়। কি করব বলো, এই দূরত্ব যে আমার সহ্য হয় না, জ্বালিয়ে শেষ করে দেয় আমাকে। তুমি বুকে জড়িয়ে সে জ্বালার আগুন যে চোখের পানি হয়ে ঝরে আমার, শান্তি পাই আমি। কথাগুলো
বলে একটা জোরে শ্বাস নিয়ে মোবাইলের দিকে তাকালো। কাল রাতের পর এখনও আদিবের সাথে না দেখা হয়েছে, না কথা। আসলে অফিসে এসেই কাজে আটকে গিয়েছিল, তাই সময় করে উঠতে পারেনি। কিছুটা কাজ গুছিয়ে কল করলো আদিবকে। হ্যাঁ বল। কি রে, কই তুই? ঘুমোচ্ছি। কেন? এখন ঘুমাস মানে? কখনকার ঘুম, এখন কেন? কাল রাতে যে কাজটা করেছি তারপরেও তোকে বলতে হবে কেন? আরমান ঠোঁট টিপে হাসল, বলল, খাবার চিড়িতে কি কি ছিল? আর দাদামশাই কতক্ষণ ছিল ওই বাড়িতে? আদিব উঠে বসলো এবার। কাল রাতে রিয়াদের বাসায় চুল দাড়ি লাগিয়ে বুড়ো সেজে যায় সে। হাতের চিঠিতে লিখে নিয়ে যায় একটা সুইসাইড নোট। ওর নাতি নাকি রিয়াকে না পেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে। যদিও রিয়ার বাবা হ্যান্ডেল করে নিয়েছিল ব্যাপারটা, তবু আদিবের জোড়াজুড়িতে শেষ অবধি ওকে বাসায় নিয়ে হাজির হয়। এরপর রিয়া পুলিশের মতো একটার পর একটা যেসব প্রশ্ন করে তা শুনে ঘাম বের হয়ে যায় আদিবের। ওরা তো থানার জন্য বেরিয়েও যাচ্ছিল। অতি কষ্টে ওদের আটকে রিয়াকে বলে আসে বাসায় থাকতে। নাতি সুস্থ না হলে নাকি সেই পুলিশ নিয়ে আসবে। শেষের কড়া কড়া কথায় কিছু নুয়ে পড়ে ওরা। হাফ ছেড়ে বেরিয়ে আসে আদিব। সবটা শুনে আরমান হাসছে। আদিব জোরে করে নিঃশ্বাস ফেলে বলল, তারপর বল, পুলিশ আর সিসি ক্যামেরার কি খবর? আরে মিস্টার আলমকে শুধু বলেছি যে ওই বাসার 5টার একটা ক্যাম আমার, তাতে রাতে 3টে খুলে ফেলেছে, একটাবার চেকও করেনি। অবশ্য ডিল হয়েছে আমার ওনার সাথে, রিল্যাক্স উনি, এই জন্য পুলিশ আসেনি আজ। কিসের ডিল আরমান? অসুস্থ মেয়েকে না চালানো, না নিয়ে আসার ডিল। তবে সুস্থ হলে? বলে আদিব হাসল, সাথে আরমানও। বিনিময়ে উনি কি দিচ্ছেন তোকে? পরে বলবো। কিন্তু আরমান, জোর করিস না, বলেছি পরে বলবো, তখন বলবো। আর আমার কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। রাখছি, বাই। হতাশা নিঃশ্বাস ফেলে ফোন রাখলো আদিব। কি এমন হয়েছে ও যার জন্য মাহবুব আলম বিশ্বাস করে নিলেন যে আরমান মিথিকে ছাড়বে? এমন কি কিছু থাকতে পারে? কোনো কিছুর অফারে কি মিথিকে ভুলতে পারে আরমান? না, কখনোই না। যদিও এমনটা হবে না, তবে মাহবুব আলম রাজি হয়ে গেছেন কেন? যাচাই করতে, নাকি আরমানের চাওয়া জিনিসটার গুরুত্ব পরখ করতে, নাকি ওর কোনো ক্ষতি করতে? দুদিনের পরিচয় কাউকে নিয়ে এতটা ভাবার কারণ কি? নিজের কাছে প্রশ্নবিদ্ধ থেকেই ক্লাস শেষে আরুর সাথে বেরোলাম। বাইরে দাঁড়িয়ে দেখলাম ক্লাসের বাইরের বারান্দাতেই মালু, উর্বি, রায়হানও এসেছে। কিছুটা এগোতেই আরু বলল, গাইস, ভাইয়া আজও পিক করতে আসবে আমাকে। আমি মাথা তুলে বললাম, তো আমরা নাচি? মালু আমার মাথায় চাটি মেরে বলল, তুই আরমান ভাইয়ার নাম শুনেই জ্বলিস কেন? উর্বি বলল, ঠিক বলেছিস, ও মেন্টালি এখনও সিক। ভালো মানুষগুলোকে চোখেই পড়ে না ওর। কি? আমি মেন্টালি সিক? আর কি বললি? ভালো মানুষ? তো আমার ভাইয়াকে তোর খারাপ মনে হয় মিথি? তো তা কখন বললাম? ভালো নিয়ে তো কপশন ঠিকই করলি। মালু বলল, ছাড় তোর ভালো মন্দের বিচার। কোথাকার কোন সিয়াম না সোডিয়ামের গাড়িতে চড়ে বসে। আশ্চর্য, সিয়ামকে নিয়ে ওরা কি করে জানলো? দেখেছে নাকি? আমি কিছু বলবো তার আগে রাহান ওর ঘাড়ের ব্যাগের ফিতা টানতে টানতে বলল, আবার তোরা বিগ বস সিজন 1000 চালিয়ে যা, আমি আসছি। বলেই পেছন ঘুরে এক প্রকার দৌড়ে চলে গেল। আমরা ওর যাওয়াটা দেখছি তাকিয়ে। হ্যালো এভরিবডি। সামনে তাকাতেই মিস্টার ইশতিয়াক আরমানের সেই হাস্যোজ্জ্বল মুখ। উর্বি বলল, হাই ভাইয়া, কেমন আছেন? টপ অফ দ্য ওয়ার্ল্ড। তোমরা? আপনাকে দেখে সেম ফিল আসতেছে। হ্যাঁ ভাইয়া, আপনার উপস্থিতিতেই মুড ভালো হয়ে যায় আমাদের। রিয়েলি? সবার? জি হ্যাঁ, অবশ্য কেউ কেউ বলবে আমার না, অ্যাটিটিউড দেখিয়ে স্বীকার করবে না। এ কথাটা মালু আমার দিকে তাকিয়ে বলল। আরমান মুচকি হাসলো। আমি চোখ ছোট করে এদের কথা শুনছিলাম। আরমান বলল, আরু, তোর এই বান্ধবী মাথা আঘাত পেয়ে চোখ আর মুখ দুটোই কি রিপেয়ারিংয়ে দিয়েছে নাকি? অলওয়েজ সামনে আজবভাবে তাকিয়ে থাকে, সাইলেন্ট মোড। মিথি আর সাইলেন্সি? হ্যাঁ, তাহলেই হয়েছে। ওর জন্য আজ অব্দি লাইব্রেরিতে যাই নাই। আরে ভাইয়া, গান ঝালাপালা করে দিতে এক্সপার্ট এই মেয়ে। 2 মিনিট ওর কাছে বসলে সাউন্ড পলিউশন রচনা করে দিবে।
আপনার এতটুকু কষ্টও হবে না। তাই নাকি? জি ভাইয়া, জাস্ট টপিক তুলে দিলেই গড়গড় করে তার উপর সমস্ত ঝাল নুন মিশিয়ে সেটাকে শেষ অবধি শুনিয়ে হজম করাবে আপনাকে। ওদের কথা শুনে রাগে আমার পায়ের নিচের মাটি গরম হয়ে গেছে। এভাবে অপমান করছে আমাকে, তাও এই লোকের সামনে। চেঁচিয়ে বললাম, ওই চুপ! আমার চিৎকারে ওরা থেমে গেল। আমি মালু, উর্বি, আরুর দিকে তাকিয়ে নখ ঘুরিয়ে বললাম, তোদের তো পরে দেখে নেব। এরপর আরমানের সামনের দিকে ঘুরে বললাম, আর এই যে মিস্টার, আমার চোখ মুখ সবই ঠিক আছে, আর কানু, তাই আমাকে নিয়ে উল্টাপাল্টা কিছু বললে সেটা শুনতে পাবো না এমনটা একদমই ভাববেন না। আবার সেসব কথার পর আপনার ধারণাকে ঠিক রেখে সাইলেন্ট থাকবো এমনটাও নয়। আমাকে ইনসাল্ট করলে আমি আপনাকে ছেড়ে কথা বলবো কেন? সমস্যা কি আপনার? আমার সাথে এরকম বিহেভের কারণ কি? কোন পাকা ধানে মই দিয়েছি আপনার? ওরা সবগুলো চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, সবার চোখে মুখে ভয়ের ছাপ। কথাগুলো বলে আমিও হুঁশে ফিরলাম। নর্মাল ড্রেস আপে থাকলেও মানুষটা তো সুবিধার নয়। প্রথম দিনের কথাটা কিভাবে ভুলে গেলাম আমি? নিজেকে প্রস্তুত করছিলাম বড়সড় কোনো ঝটকার জন্য। আমাদের সবাইকে অবাক করে দিয়ে উনি শব্দ করে হেসে উঠলেন, সাথে বাকিরা সবাইও হাসতে লাগলো। আমি তো অবাকের চরম পর্যায়ে। আমাকে কিছু না বলে এভাবে অট্টহাসির মানে কি? হাসির মতো কিছু বলেছি? না, তা তো নয়। মজার হাসি না হলে কিসের হাসি এটা? তাচ্ছিল্যের হাসি হেসে আবারও অপমান করছে না তো আমাকে? আবারও রাগ হচ্ছে আমার। উনি পেটে হাত দিয়ে হাসি কিছুটা থামিয়ে আরুকে বললেন, আরও তোর এই বান্ধবী তো আসলে সাউন্ড পলিউশন রচনা লেখার বেস্ট মোটিভেশন। উর্বি তো ঠিকই বলেছে। বলে আবারও হাসতে লাগলো। আমি রাগে কটমটে চোখে একবার সবগুলোর দিকে তাকিয়ে বললাম, তোরা হাস, আমি আসছি, লেট হচ্ছে আমার। ফুসতে ফুসতে সামনে এগোতেই মালু বলল, সোডিয়াম আসবে রে মিথি, তাই এত তারা বুঝি? ওর কথা শুনে মেজাজ আরও বিগড়ে গেল। নিচ দিকে তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে যেই না করিডোরের নেক্সট ডিপার্টমেন্টের ক্লাসের দরজার সামনে দাঁড়িয়েছি, কেউ একজন এসে দুহাতে জড়িয়ে আমায় বেশ অনেকটা দূরে সরিয়ে আনে। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটেছে যে কিছু বুঝলাম না আমি। এরপর যখন মনে হলো কেউ আমাকে জড়িয়ে আছে, সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিলাম তাকে। সামনের মানুষটা বিরক্তির চোখে তাকিয়ে আছে আমার দিকে, আর আমি অবাক চোখে। আবারও উনি এভাবে আমাকে জড়িয়ে ধরলেন। হ্যাঁ, আরমানি আমাকে ওভাবে সরিয়ে আনে। আমি রাগী গলায় বললাম, কি সমস্যা আপনার? আপনি আবারও আমাকে এভাবে ছুঁয়েছেন কেন? এতটুকু কথা শেষ হওয়ার আগেই কানে বিকট শব্দ আসলো, যেন হাজার হাজার মানুষ একসাথে জড়ো হয়েছে। পেছনে তাকিয়ে দেখলাম পাশের ডিপার্টমেন্টের বড় আপু ভাইয়ারা হাতে আবির নিয়ে তেড়ে আসছে। আমার চোখ কপালে। ওরা বসন্ত উৎসব পালন করতেছে নাকি? আরমানির দিকে তাকালাম। উনি এগিয়ে গিয়ে ওদের হাত থেকে দুহাতে আবির মুঠো করে বললেন, জুনিয়রদের সাথে আবির মাখলে আমার সাথেও খেলা যায়, রাইট? ওনার কথা শুনে সবগুলো উল্টো দিকে হাঁটা ধরল। মালু, উর্বি, আরু ওরা ওদের সাথে দৌড় লাগালো রং নিয়ে। এই মিশেই উধাও সবগুলো। করিডোর ফাঁকা। আমি বুঝি না এই লোককে এত ভয়ের কি আছে, কিভাবে চেনে সবেকে। যদিও সেদিন দেখেছিলাম ভিলেনের মতোই, কিন্তু এখন তো সাধারণ ব্যবহারই করছে। তাহলে নিজ দিকে তাকিয়ে ওখানেই দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে সামনে কারো উপস্থিতি টের পেলাম। মাথা তুলে দেখি আরমান দাঁড়িয়ে। আপনি? আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে উনি বাম হাতের আবির আমার গায়ে ছুঁড়ে মারলেন। আমি খিচে চোখ বন্ধ করে নিলাম। হুট করে উনি বাম হাতে আমার কোমর জড়িয়ে ধরে একদম কাছে টেনে নিলেন। চোখ মেলে বড় বড় করে তাকালাম আমি। উনি আমার সামনের কিছু চুল কানের পিঠে গুঁজে দিয়ে আমার পেছন দিয়ে ওনার ডান হাত ঘুরিয়ে সামনে আমার ডান গালে রং ছোঁয়ালেন। আমি সাথে সাথে চোখ আবারও বন্ধ করে নিলাম। আরমান তার মুখ আমার একদম কাছে নিয়ে আসলেন। তার নিঃশ্বাস পড়ছে আমার মুখে। দম আটকে গেছে আমার, কাঁপছি আমি। উনি আলতো করে ওনার গাল আমার গালে স্পর্শ করে স্লাইড করলেন। তারপর আমায় ছেড়ে দিয়ে পকেটে হাত গুজে একটু সরে দাঁড়ালেন। চোখ মেলে তাকালাম আমি। উনি হাসছেন। আমাকে তাকাতে দেখে আবারও দুপা এগিয়ে এসে বললেন, তোমার জন্য নতুন করে বাঁচতে শিখেছি আমি, তাই তুমি শুধু আমার রঙিয়ে রাখবে, আমি একমাত্র তোমাকে রাঙাবো। কথাগুলো বলে উনি চলে গেলেন। আমি এখনও রোবটের মতো দাঁড়িয়ে ভাবছি
কি হলো আমার সাথে 5 সেকেন্ড আগে? কোনো দিন তো কোনো ছেলে আমার 2 ফুট কাছ অবধি আসতে পারিনি, সহ্য করতাম না আমি। তবে আজ আজ দ্বিতীয়বারের মতো উনি আমাকে এতটা কাছ থেকে স্পর্শ করে গেলেন আমাকে। আমি কিছুই বলতে পারলাম না। শক্ত গলায় যাকে জড়িয়ে ধরার জন্য কথা শোনাতে যাচ্ছিলাম, তার আচরণে কেন দুর্বল হয়ে গেলাম আমি? এমনটা তো কোনো দিন হয়নি, তবে আজ কেন? তার থেকেও বড় কথা, এসব আমার সাথে আগেও ঘটেছে এমন মনে হচ্ছে কেন? কেন মনে হচ্ছে কেউ একজন এভাবেই আগেও রাঙিয়েছিল আমায়? এ কথাগুলোই বলছিল আমায়। বলেছিল কি? কে বলেছিল? হে স্পর্শ। কেন এটা আমার অচেনা লাগে না? কেন মনে হয় আমার সাথে মিশে আছে এই ছোঁয়া? প্রতিবারই কেন নিজের মনটা প্রশান্তি অনুভব করে এই ছোঁয়ায়? কেন? উফ, মাথাটা ফেটে যাচ্ছে আমার। তবু এসব কিছু মাথা থেকে নামাতে পারছি না, কিছু মনে করতেও পারছি না। থম মেরে দাঁড়িয়ে আছি। রায়হান কোথা থেকে এসে বলল, কিরে মেথি, তোর এই অবস্থা কেন? কিছু বলছিস না যে? কিরে, যাবি না? রায়হান সামনে দাঁড়িয়ে জোরে দুহাতে তালি বাজিয়ে বলল, ওই রূপকথা রাজকন্যার পিসিমা, যাবি তো নাকি? আমি ধ্যান ছেড়ে বললাম, কিছু বললি? বলেছি তো অনেক কিছুই। তোর এই অবস্থা কেন? কি বলবো ওকে? আরুর ভাই এমনটা করেছে বললে খারাপ ভাবে নিতে পারে। বললাম, সিনিয়ররা বসন্ত উৎসব পালন করছিল, তাই গায়ে লেগে গেছে। কিসের বসন্ত উৎসব? প্রিন্সিপাল তো মানা করে দিয়েছে এসবের জন্য, তাই তো কিছু করলাম না আমরা। তাহলে ওরা তো আবির নিয়ে বেশি সাহস দেখাইছে। একবার যাক স্যারের কানে বুঝবে। তোকে এভাবে মেখে দিয়ে গেছে গালে? আমি গালে হাত বুলালাম। জীবনে প্রথমবার কেউ আজ এভাবে ছুঁয়েছে আমায়, এতটা কাছে এসে। সেই মানুষটাই যাকে 2 দিন আগে চর মেরেছিলাম আমি। কিন্তু উনি এসব কেন বলে গেলেন? মালু উর্বি তো বললো ওনার ভালোবাসার কেউ আছে। তাহলে আমার এতটা কাছে কেন আসলেন উনি? কিরে, তোর সমস্যা কি? এত চিন্তা কিসে তোর? কিছু না, চল। মালু উর্বি কই? আরও 3 জনই এসে গেছে। কিন্তু ওরা তো আবির খেলতে গিয়েছিল। তাহলে 1 ফোঁটা আবির নেই কারো গায়ে। রায়হান বলল, কই গেছিলি তোরা? আরু বলল, তুমি কি যাবার সময় বলে যাও কই গেছিলা? রায়হান আর কিছু বলল না। আরু বলল, ভাইয়া গাড়িতে ওয়েট করছে, আমি আসছি, বাই গাইস। বাই বলে ও বেরিয়ে গেল। আমি এখনো সবটা ভাবছি। আমাকে ভাবতে দেখে উর্বি বলল, কি রে মিঠি, কি ভাবছিস? আরুর ভাইয়ার কথা ওদের বলা ঠিক হবে কিনা বুঝে উঠতে পারলাম না। মালু বলল, এই রং ঢং নিয়ে বাসায় কি বলবি? কেন? যা সত্যি তাই। সিনিয়ররা বসন্ত উৎসব সেলিব্রেট করেছে। গুড। ওদের সাথে কথা বলে গেট অবধি আসলাম। সেদিনের বিশাল কালো গাড়িটা চোখে পড়ল। ওটা আরমানের। উনি যাননি এখনো? আরও তো এসেই গেছে। কার জন্য ওয়েট করছেন নাকি? করুক, তাতে আমার কি। রিক্সা করে বাসায় চলে আসলাম। আপিকে সবটা না বলা অবধি শান্তি নেই আমার। আরিশাকে নিয়ে ড্রাইভ করছে আরমান। ইচ্ছে করেই ওকে পেছনে বসিয়েছে। আজকের ঘটনায় ওর মুখে লেগে থাকা হাসি আরিশার চোখে পড়লেও কথা শুনিয়ে শুনিয়ে জ্বালিয়ে মারবে ওকে। তাতে মোমেন্টসগুলো ভাবতে ডিস্টার্ব ফিল হবে ওর। পেছনে আরিশা বসে ফোনে কল করছে আর উকি মেরে ভাইকে দেখছে। আজ যেন হাসি সরছেই না তার মুখ থেকে। উপচে পড়ছে খুশি একদম। আরিশা বলল, বাবা ভাইয়া তুই? আর একটা কথা বলে গাড়ি থেকে নামিয়ে দেব। কেন? বলে কি? এজন্যই পেছনে বসিয়েছি তোকে। একদম চুপ থাকবি। আমি সবটা বারবার ভাববো। একদম ডিস্টার্ব করবি না। করলে তোর পকেট মানি অফ, মোবাইল রিচার্জ অফ, আর ফোনটাও হারিয়ে যাবে। আরিশা হাতে থাকা ফোনটা শক্ত করে ধরল। এটা ছাড়া ও থাকতে পারবে না। কাঁদো কাঁদো গলায় বলল, তুই সবসময় এমন করিস। তাহলে চুপ থাক। আরিশা চুপ করেই রইল। আরমান এক হাতে স্টিয়ারিং ধরে অপর হাতে মাথার চুলগুলো উল্টে দিল। ঠোঁট কামড়ে হেসে মনে মনে বলল, মনে পড়ে তোমার মিথি? এভাবেই প্রথম ছুঁয়েছিলাম তোমায়। সেদিনও আজকের মতো বসন্ত উৎসব ছিল না, তবুও রাঙিয়েছিলাম তোমাকে আমার রঙে। সেদিন ভার্সিটিতে 4th ইয়ার র্যাক ডে ছিল। মিথিকে দেখার আরেকটা সুযোগ পাবে ভেবে বলার সাথে সাথেই রাজি হয়ে গিয়েছিল কালচারাল ফাংশন অ্যাটেন্ড করতে, যদিও সেটা ওর বাবার প্রক্সিতে।
আরুকে নিয়ে পৌঁছে যায় ভার্সিটিতে। কমলা সাদার গাউনে সেজেছিল মিথি। চুল চারা, চুলে দুটো ছোট পাথরের ক্লিপ, ঠোঁটে লিপস্টিক, বরাবরের মতোই কাজল, চারা চোখ। গেটে মালিহা উর্বির সাথে আরুর জন্য ওয়েট করছিল মিথি। আরমান গাড়ি থেকে নেমেই ওকে দেখে আটকে যায়। কি মায়াবী লাগছে আজ মিথিকে। আরু ওকে জড়িয়ে ধরে বলল, বাবা, আজ তো সব লোগো কি জানলে লেগে মেরে চান। কেন সেজেছিস তো তুই? নিজেরটা শোনার জন্য বুঝি এই চাল? থুর, না সেজেও যা করেছিস আমি নিজেই ফিদা। মালু বলল, ঠিক বলেছিস আরু, মিথিকে অল্প সাজেও যা মায়াবী লাগছে না, তুইও তো কম যাস না। উর্বি বলে উঠল, ওহ, তার মানে পার্লার গিয়েছিলিস বলে আমাকেই কথা শোনাচ্ছিস তোরা নাকি? আব্বে ভাই, আমি সিঙ্গেল মাইয়া, ফিলস কষ্ট। ইস, থাক, আর কষ্ট পেতে হবে না। যা সেজেছিস, আজ তোদের 3 সিঙ্গেলের খবর আছে। মিথি, তুইও। তার আগে তো তোদের লিস্টার সেন্সলেস ছেলেগুলোকে হসপিটালাইজড করে এই শ্বাসটুকু ঠিক রাখতে পারি কিনা তাই দেখি। ওরা হাসতো। মিথি এবার আরমানের দিকে তাকালো। অনেকক্ষণ হলো একজোড়া চোখ তাকে দেখে যাচ্ছিল, এমনটা মনে হচ্ছিল। আরমানের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে যায় এদের। সে সাদা শার্টের ওপর কোট স্যুট পরে এসেছে। আরিশা বলল, আব্বুকে গেস্ট হিসেবে আসতে বলেছিল, কিন্তু দেশের বাইরে তো আব্বু, তাই ভাইয়াকে প্রক্সি দিতে ডেকেছে। এছাড়াও ভাইয়ার অনেক জুনিয়র আছে তো। উর্বি বলল, বেশ তো, চল এগোই আমরা। ওরা চারজন সামনে একসাথে হাঁটছে। কিছুটা পিছিয়ে পাশ আরমান হাঁটছে আর মিথিকে দেখছে। সেদিকে কোনো খেয়ালই নেই মিথির। খারাপ লাগছে ওর। মিথির কাছে গিয়ে বলতে পারছে না কতটা সুন্দর লাগছে ওকে। তো বান্ধবীর সাথে যেন 1000 বছরের ব্যবধানে না বলা কথার মাঝে হারিয়ে আছে। দু পা এগোতে অনেকগুলো ছেলে দৌড়ে এগিয়ে আসে। কিছু না বুঝে সাইডে সরে যায় মিথিরা। ছেলেগুলো আরমানকে মালা পরিয়ে একরকম উল্লাস করতে করতে নিয়ে যায়। কালচারাল ফাংশন শেষে সবাই আবির মাখামাখি করছিল। যদিও চেনা জানা কয়েকটা আপু মিথিকেও জোর করে, কিন্তু ও চায় না। আরমান ছেলেদের গ্রুপের মধ্যমণি হয়ে এক প্রকার বাধ্য হয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। ছাড়ছে না ওকে কেউই। তবে চোখ রাঙানিতে এখনো কেউ আবির ছোঁয়াতে পারেনি। মেয়েরা আলাদা গ্রুপ করে নাচছে সবাই। ইতিমধ্যে মালিহা উর্বিও যোগ দিয়েছে। আরও বেশ কিছুক্ষণ হলো ওয়াশরুমে যাচ্ছি বলে নিখোঁজ। মিথি এবার বিরক্ত হচ্ছে। নাচতে গেলে আবির দিয়ে ভূত বানিয়ে দেবে। দূরে দাঁড়িয়ে বান্ধবীদের সাথে মজা করবে। ওরাও বিভীষণের মতো আচরণ করছে। একসময় দেখলো মালিহা উর্বি দুজন দুদিক থেকে হাত পেছনে ঢুকিয়ে এগিয়ে আসছে ওর দিকে। বুঝতে আর বাকি রইল না ওদের হাতে আবির। এক ছুটে মিথি যেই না পালাবে, কিছু দূর যেতেই কেউ হ্যাচকা টানে ওকে জড়িয়ে ধরে ফেলে। কিছুক্ষণ পর আরমান ছেড়ে দিয়ে আলতো করে ওর গালে আবির মাখায়। নিজের গালে স্পর্শ করে আজকের বলা কথাগুলো বলেই চলে আসে। সেদিনও মিথি আজকের মতোই ঠাঁই মেরে দাঁড়িয়েছিল। সেদিনও আরমানের কাছে যাওয়াতে স্পর্শ করাতে মিথি আজকের মতোই কাঁপতে শুরু করেছিল। সেদিনও আরমান শুনেছিল ওর হার্টবিট আজকের মতোই। অতীতের কথা ভেবে মুচকি হেসে গাড়ি থামায় আরমান। ভালো লাগার মানুষকে প্রথমবারের মতো স্পর্শ করার এক একটা মুহূর্ত স্পষ্ট মনে আছে ওর, যেন ভাসছে চোখের সামনে। আরিশাকে সাথে নিয়ে বাসার কলিং বেল চাপ দেয়। হাসি মুখে গেট খুললেন মিসেস জামান। ভেতরে ঢুকতেই সোফায় দেখতে পেল আফরোজ জামানকে। আরিশা খুশিতে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল বাবাকে, কান্না শুরু করে দিল। আফরোজ জামানও আবেগে মেয়েকে জড়িয়ে কাঁদছেন। আরমান দরজাতেই আটকে গেছে। সত্যি 8 বছর পর ওর বাবা দেশে এসেছেন। ভিডিও কলে কথা হওয়ার 4 মাস পর দেখছে নিজের বাবাকে। আনন্দ, অনুতাপ, কষ্ট সব অনুভূতি একসাথে ভর করেছে। আফরোজ জামান হাত বাড়িয়ে দিলেন। এবার আরমানও এগিয়ে গিয়ে ওনাকে জড়িয়ে ধরল। মিসেস জামান পাশে দাঁড়িয়ে বাবা ছেলে মেয়েদের এ অপূর্ব সুখের মুহূর্তকে দেখে নিজেও কাঁদছেন। মনে মনে আল্লাহর শুকর করে মিথিরাকেও একবার দোয়া করে নিলেন উনি। ওর ফিরে আসাটাই এসব সম্ভব করেছে। আফরোজ জামান বললেন, বেশ লম্বা হয়ে গেছো আরমান। আরমান বাবাকে ছেড়ে চোখ মুছে বলল, তুমি তো আরো ইয়াং হয়ে গেছো। হতেই তো হবে। 2 দিন পর যখন তোমার ছেলেমেয়েরা আমার কাঁধে উঠতে চাইবে,
মানা করলে তো মান সম্মান থাকবে না। সবাই হাসত। আরু কোমরে হাত দিয়ে বলল, ও এখন আমার কথা মনে নেই, তাই না আব্বু? কেন, তুই কি স্মরণে কিছু করেছিস যে মনে থাকবে তোকে? ভাইয়া একদম বাজে বকবি না। আব্বু দেখো না তোমার ছেলে। আফরোজ জামান হাসলেন। ছেলের এমন পরিবর্তনে মনে তার শান্তি আসত। হেসে বললেন, হ্যাঁ হ্যাঁ আরমান, তুমি আমার গুড়িয়াকে জ্বালাচ্ছ কেন? ও এবার আমি কেউ না। কি শুরু করলি কি তোরা, বলতো? আরু, আরমান, দুজনে রুমে যা, ফ্রেশ হয়ে আয়, তারপর কথা হবে। দুই ভাই বোন যে যার রুমে চলে গেল। আফরোজ জামান বললেন, ছেলেটাকে এভাবে দেখে যে আমার কি সুখ হচ্ছে। সবটাই আল্লাহর রহমত আর ইচ্ছেতেই মিথি ফিরে এসেছে আরমানের সুখ নিয়ে। রাতে ডিনার শেষে প্রতিদিনের মতো রুমে রাখা ছবিগুলোতে চোখ বোলাচ্ছে আরমান। এক এক রাতে তার ভালোবাসার মানুষটার এক এক ভঙ্গিমা, প্রত্যেকটাই ওর অজান্তে তোলা ছবি। আফরোজ জামান দরজায় দাঁড়িয়ে বললেন, আসবো। আরে অনুভূতি কারণে চাপবো, ভেতর আসো না। নাকি ক্ষমা করতে পারো না এখন আমাকে? আফরোজ জামান ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, তেমনটা নয়, সবারই কিছু পার্সোনাল স্পেস আর সময় থাকে, তোমারও। এভাবে বলো না আব্বু, আমি তো। থাক আরমান, তোমার কোনো কথার কোনো কৈফিয়ত আমি কোনোদিনও চেয়েছি বলো? আমি জানি তুমি কি করতে পারো, তাই তো তোমাকে নিয়ে সবসময় গর্বই হয় আমার। আরমান ওর আব্বুকে জড়িয়ে ধরল। আফরোজ জামান বললেন, কাদেরকে কবে ধরেছ? আর কিছুদিন আব্বু, মেয়েতে ও বাসায় সেফ না। আমি আগে ওকে সুস্থ করে এই বাসায় আনি, তারপরে লোক আর তার চামচু মুখোশধার লোকের চরম শাস্তি দেব। এর মধ্যে যদি ওরা জেনে যায় বা কোম্পানিতে কোনো সিন ক্রিয়েট করে? করবে না, করতে পারবে না, আমি করতে দেব না। আফরোজ জামান একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরমান বাবা, আরমান বাবা আমার, তুই যাই করিস তাতে যেন তোর কোনো ক্ষতি না হয়, একটু সাবধানেই থাকিস, আমার এটুকু কথা রাখ। আরমান বাবার দু কাঁধে হাত রেখে বলল, চিন্তা করো না আব্বু, কিচ্ছু হবে না আমার, কিচ্ছু না। আফরোজ জামান চোখের দুপোটা পানি মুছে বললেন, তো এখনো যাসনি যে? আরমান বড় বড় চোখ করে তাকালো। ওভাবে তাকিয়ে কি দেখছিস, এখনো বাসায় কেন তুই? এখন আবার কোথায় যাবো আব্বু? বাসায় তো থাকার কথা। জানা জানা আছে আমার তোর কোথায় থাকার কথা। এখন যা, বেশি রাত করলে সময় কম পাবি। আরমান ঘাটটা চুলকে বলল, আব্বু তুমিও না। আফরোজ জামান হাসলেন, ও বয়সটা আমারও ছিল বেটা, যাই হোক গাড়ি নিয়ে যাবি? নো, বাইক নিয়ে। ওকে, সাবধানে যাস কেমন, তাড়াতাড়ি ফিরিস, ব্যাপারটা রিস্কি, মাহবুব টের পেলে রক্ষে নেই। ডোন্ট ওয়ারি, টের পাবেন না উনি। জানি তো, কাঁচা কাজ করা ছেলে আমার না। আচ্ছা তুই যা। ওকে, আসছে। গুড নাইট। গুড নাইট। বাইকের চাবিটা ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেল আরমান। গন্তব্য তার সুখের একমাত্র ঠিকানা। দিন শেষে এক চিলতে সুখের আশার কাছের মানুষটাকে জড়িয়ে রাখার উদ্দেশ্যে বাইকে স্টার্ট দেয় আরমান। ডিনার শেষে কল লাগালাম আপির ফোনে। একটা বারও কথা হয়নি আজ। হ্যালো আপি, কেমন আছো? এই তো ভালো, তুমি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপি, কাল রাতে ও বাসায় কী হয়েছে? পাখি কোথাকার কোন বুইটা বেটা এসে বলে তার নাতি নাকি আমার প্রেমে পাগল। একটা সুইসাইড নোট দেখে বলল সেই ছেলে নাকি আমার জন্য সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। কি? হ্যাঁ, বলছে আমাকে এখন বাসায় না পেলে পুলিশ ডাকবে। ওই ফাউল লোকের কথায় আব্বু নিয়ে আসছে আমাকে তোমাদের বাসা থেকে। বেটা খচ্চর বদমাশ বেয়াদব, এত বড় থ্রেট দিয়েছে আঙ্কেলকে। তাহলে আর বলছি কি তোমায়, এরপর আমি অবশ্য শুনিয়ে দিয়েছি অনেক কথা। রিয়াকে ওভাবে বলা? আপির কথায় বুঝলাম সেই লোকের উপর রাগের রেশ এখনো বিদ্যমান, তাই মেজাজ চড়ানো। কথা বলাই যাবে না এখন ওকে। আপি বলল, তোমার ভার্সিটি আজ কেমন ছিল মিথি? হ্যাঁ ভালো ছিল। আপি, ওই সিয়াম লোকটা। আপি হন্তদন্ত হয়ে বলল, হ্যাঁ কি? আপি আসলে উনি। আপি শান্ত তবে রাগের স্বরে বলল, মিথি বলো কি হয়েছে, কিছু বলেছে ওই লোক তোমাকে? বলো আমাকে। আপি,
ওই লোকের চাহনি একদম ভালো লাগে না আমার। আমি চাই না ওনার সাথে কথা বলতে। আজ আব্বুর কথায় উনি আমাকে ভার্সিটিতে ড্রপ করতে গিয়েছিলেন, আমাকে গোলাপ অফার করেছিল। আর আচ্ছা রিল্যাক্স, ওনাকে কি আঙ্কেল রেগুলার ছাড়তে বলেছেন তোমাকে? না, তা নয়। ওকে, তাহলে চিন্তা করো না, ইটস আন্ডার কন্ট্রোল। কিন্তু আপি। আহা, কোনো কিন্তু পরন্তু না। পড়বে না ঘুমাবে? পড়বো। আচ্ছা তাহলে পড়ো, এসব নিয়ে ভাবতে হবে না তোমাকে। আচ্ছা আপি। কিছু বলবে? না না, গুড নাইট। গুড নাইট। ফোন রেখে আমি একধানে চেয়ে রইলাম ফোনের দিকে। আজ আমার সাথে এত বড় ঘটনা ঘটলো, কেউ এভাবে জড়িয়ে ধরে আবির মাখালো। এসব কথা আপিকে বললাম না। কেন বললাম না? আপি রেগেছিল তাই? নাকি এসবের ঝামেলায় নিজের স্বাধীনতা হারাতে চাই না তাই? নাকি এসব হারাতে চাই না তাই? কোনোভাবে আমি কি আরমানের সাথে জড়িয়ে যাচ্ছি? তার কাছে ভালো লাগা শুরু হয়েছে আমার? এটাও সম্ভব? কিছুক্ষণ এসব ভেবে আবার মাথা থেকে ঝেড়ে পড়তে বসলাম। ঘন্টা তিনেক পর ড্রয়ারে রাখা ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। রুমে ঢুকে আরমান বন্ধ জানালার পাশে কোয়েলের ধোঁয়ায় বসে সবটা শুনে নিয়েছিল সে। মুখে সেই তৃপ্তির হাসি নিয়ে আবারও দুহাতে জড়িয়ে ধরল মিথিকে। যে মিথি পিঁপড়ার কামড় খেলেও রিয়াপিকে জানাতে ভোলে না, সে আজ ওর এত বড় কথাটা বলল না। তুমি আমার মায়ায় জড়িয়ে গেছো মিথি। আমার মতো তোমাদের অস্তিত্ব আমার সংখ্যায় নিজেকে সংজ্ঞায়িত করতে চলেছো তুমি। খুব তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে, দেখো এক হয়ে যাবো আমরা। আর সিয়াম, তোকে তো আমি ছাড়বই না। নিজের নোংরা খেলার মাঝে ইশতিয়াক আরমানের কলেজে হাত দিয়েছিস তুই। তোর জীবন যদি চার নাম না বানিয়েছে তো আমিও আরমান নই। আরেকটা নতুন সকাল, কিন্তু অনুভূতিটা গতকালের সকালের মতোই। আজও কেউ আমায় জড়িয়েছিল, আমি চেয়েও তাকে দেখে উঠতে পারিনি। ফ্রেশ হয়ে রুমে এসে পড়ার টেবিলে বসলাম। কিছুক্ষণ পরই ফোনটা বেজে উঠল। আমার নতুন বাটন মোবাইলে রিয়াপি, আব্বু, ভার্সিটির 4 জনের নাম্বারই আছে শুধু। এই সকালে কে ফোন করবে? ফোন হাতে নিয়ে দেখলাম আরুর নাম্বার। রিসিভ করলাম। হ্যাঁ আরু, বল। হ্যালো, কী রে, কথা বলছিস না কেন? কেটে গেল। কিছুক্ষণ পর আরেকবার ওই নাম্বার থেকে কল আসলো। হ্যালো আরু, কথা বল। ভার্সিটি আসি, তোর খবর আছে, রাখছি। ফোনটা কেটে দিলাম। শুধু শুধু এভাবে কথা না বলার কোনো মানে হয়? একটু পর আবারও ফোনটা বেজে উঠল। নাম্বার না দেখে রিসিভ করে বললাম, এবার কথা না বললে বাসায় এসে কানের নিচে লাগাবো তোর। কি হয়েছে পাখি, কানের নিচে লাগাবা মানে? এই রে, এটা তো আপি। ধ্যাত, রাগের বসে কী যে করি আমি। বললাম, ওই আসলে আরও কল করে কথা না বলে চুপ করে থেকে জ্বালাচ্ছিল, তাই ভেবেছি ওই কল করেছে, তাই ওভাবে ঝেড়েছি। ও, আরুর সাথে এর আগে ফোনে কথা হয়েছে তোমার? না, কালই ওর নাম্বার সেভ করে দিল আমার ফোনে। নাম্বার দেখেছ? নাম্বার দেখার কি আছে, 11 ডিজিটেরই হবে, কোনো লটারি নাম্বার তো নয়। আর দেখে নিও। কেন? উফ, তোমারই কেন, রাখছি আমি। না না আপি, রাগ করো না, আর বলবো না কেন, হয়েছে, কল কেটো না প্লিজ। আচ্ছা বেশ। আচ্ছা শোনো তো, আজ কোন ড্রেস পরবে? ভালো কথা মনে করিয়েছো, বলো তো কোনটা পরবো? আমার মেরুন রঙের গোল জামাটা, ওটা কেমন হবে? না, আজ ওটা না, তুমি নেভি ব্লুটা পরো। ওই যে হোয়াইট ওড়না, আমার সেম ডিজাইনের কিনেছিলাম যে, ওইটা। হ্যাঁ মনে আছে, পরা হয়নি আমাদের একসাথে, তাই না? না না, মানে ওই শোনো, আজ আমি দেখা করবো তোমার সাথে, ভার্সিটিতে আসবো। আমি লাফিয়ে উঠে বললাম, সত্যি? আর হ্যাঁ, রিয়াপি মিথ্যা বলে না। লাভ ইউ। টু। আসো তবে, ক্লাস শেষে দেখা হচ্ছে। ওকে। কল কেটে ফোনে আগে আরুর নাম্বারটা দেখলাম। 4-5 ডিজিট পড়তেই পরেরগুলো না দেখে অটোমেটিক্যালি মুখে চলে আসলো আমার, যেন কতটা চেনা আমার এই নাম্বার। এজন্যই কি আপনি ওভাবে বলল? আমি মালিহা, উর্বি, আপির নাম্বারও চেক করলাম, ওদেরটাতে কোনো কিছুই মনে পড়ল না, শুধু আব্বুর নাম্বারই মুখস্থ আমার। তাহলে আরুর নাম্বার এভাবে মনে থাকার কারণ কি? আরুর সাথে কি বেশি কথা বলতাম আমি আপির চেয়েও?
ধুর, বান্ধবী তো। ফোনটা রেখে নাচতে নাচতে জামাটা বের করলাম। আপি আর আমি সেম ডিজাইনের এই জামাটা কিনেছিলাম। আপি তো থ্রি পিস ছাড়া পরতেই চায় না, অনেক জোড়াজোড়িতে কিনিয়েছিলাম। আর আমাকে শাড়ি কিনতে হয়েছিল। মাইশু কত কান্নাকাটি করেছিল সেদিন সেম ডিজাইন কেনার জন্য, কিন্তু পুরো মার্কেটও ওর সাইজ ছিল না। মুচকি হেসে হ্যাঙ্গার থেকে সাদা ওড়নাটা নামালাম। কেমন যেন অন্যরকম লাগছে ওড়নাটা, অনেক দিন ধরি না তাই হয়তো। রেডি হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে গেলাম। ভার্সিটি পৌঁছে 4 জনকে দেখতে পেলাম। সকালে আরুর কাজের জন্য ওকে কিছু বলবো বলে সবে মুখ খুলেছি, অমনি উর্বি বলে উঠল, কি রে আরু, আজ ভাইয়া আসেনি? এসেছিল, কাজ আছে বলে তোদের সাথে কথা না বলে চলে গেছে। ওহ, এত ব্যস্ততার মধ্যেও কি সুন্দর তোকে ছাড়তে আসে। আব্বুও কাল ফিরেছে। রাইহান বলল, তোমার বাবা এসেছেন? হ্যাঁ, 8 বছর পর। চিনেছে তোমাকে? পুস্কি দেখে গিয়েছিল হয়তো, চিনতে সমস্যা হয়নি 8 বছর পর? মোটেও না, ভিডিও কলে কথা হতো আমাদের। বাহ। মালু বলল, কি রে মিথি, আর চুপসানো কেন? সোডিয়াম আসে নাই? ওরা হাসতে লাগলো। ওই লোকের কথা মনে পড়তেই রাগ উঠল আমার। মালু বলল, হে, কই আপনি? না না, কিছু না। উর্বি বলল, কিছু তো অবশ্যই। সোডিয়ামের ক্লোরিন হবে নাকি তুমি? আমি দাঁতে দাঁত চেপে বললাম, দিনে হাজার হাজার বার ওই লোকের নাম উচ্চারণ করার কি আছে? ওই লোককে আমি সহ্য করতে পারি না। তো তুই তার গাড়িতে উঠেছিলি কেন? আব্বু বলছিলেন তাই। তো আঙ্কেল বলবে বিয়ে করে নে, তুই তো তাই করে নিবি। আমি দম মেরে দাঁড়িয়ে রইলাম। কথাটা সত্যি। আব্বু এ ধরনের কিছুই আমার মতামত জানতে চাইলে মানা করতে পারবো কি? মালু বলল, কি রে, আবার গুম? না, তেমন কিছু না। আর শোন, এই বিষয়ে আব্বু অবশ্যই আমার মতামত চাইবেন। তার মানে তুই কি কিছু আন্দাজ? না, তবে আব্বু ওনাকে বেশ পছন্দ করেন। এত ফাস্ট কেন আঙ্কেল? এটা নিতান্তই আমার মনের ভয় মালু, নাথিং এলস। দেখা যাক। আরও বলল, থাক এসব। মেথি, চল ক্লাসে যাই, তোর সাথে কথা আছে আমার। আমার সকালের কথা মনে পড়ে গেল। রাগে বললাম, তোর কোনো কথা শুনবো না। কল করে কথা বলিসনি কেন শাকচুন্নি? হ্যালো হ্যালো করতে করতে জান যায় আমার। আরে নেট প্রবলেম ছিল। জান আছে, চল এবার। আরুর সাথে ক্লাসে ঢুকলাম। ক্লাস শেষে সবাই একসাথে বেরোলাম। বাকিরা চলে গেল। গাড়ি আসতেই আরও চলে গেল। গাড়ির লোকটা একবারও কথা বলল না। আরুর ভাইয়াই তো ছিল। না দেখা গেলেও আমি জানি সেই তো আসে ওকে পিক করতে। কাল অমন বিহেভ করে আজ এভাবে ইগনোর করলো, তাতে কি আমার খারাপ লাগছে? ওনার কালকের জন্য ছাড়বো সেই ভয়ে নামেননি উনি। আদৌ কি ভয় পান উনি আমাকে? তা না হলে এভাবে ইগনোর করলেন কেন? গাল ফুলিয়ে আপের জন্য ওয়েট করছিলাম। গেটের পাশেই একটা আইসক্রিমের দোকান। দোকানের লোকটা আইসক্রিম হাতে আমার দিকে এগিয়ে এসে বললেন, ম্যাডাম, আপনার গিফট। আমি কিছুক্ষণ অবাক চোখে চেয়ে থেকে ওটা হাতে নিলাম। কেসটা কি হলো? আপনি তো আসছেই, নিজে দিলেই পারতো। লোকটা আবারও বলল, ম্যাডাম, কাইন্ডলি আপনি একটু কষ্ট করে যদি নিজে এসে রেগুলার নিয়ে যেতেন, তাহলে ভার্সিটির ভেতরে মানে। জি ঠিক আছে। উনি চলে গেলেন। রাস্তায় দাঁড়িয়ে রাক্ষসের মতো আইসক্রিম গিলছি আর আপির রাস্তা দেখছি। আইসক্রিম সাবার, আপির দেখা নেই। রাস্তাটা একটু জনমানব শূন্য হয়ে গেছে, লোকজন কম, তবুও ভালো লাগছে। কি ব্যাপার একা দাঁড়িয়ে? আমি পেছন ফিরে তাকালাম। সিয়াম এসেছে, সিভিল ড্রেস। কোনো কাজ নেই নাকি ওনার? আপনি এখানে? আনএক্সপেক্টেড। আপনার কাছে আমার কিসের এক্সপেকটেশন? লাগবেও না, চলো পৌঁছে দিচ্ছি। বলে উনি যেই না আমার হাত ধরতে যাবেন, কোথা থেকে মাস্ক পরা একজন লোক এসে ওনার হাত ধরে ফেলেন। আমি বড়বড় করে দুজনের দিকে তাকিয়ে আছি। অচেনা লোকটা বললেন, মাস্টার্সে একটা মেয়ের গায়ে হাত দিচ্ছেন? মাস্কের জন্য ভয়েসটা বেশ মোটা মনে হচ্ছে, তবে তার পার্সোনালিটি চেনা চেনা লাগছে। সিয়াম চেঁচিয়ে বললেন, হোয়াট ননসেন্স, আমি ওকে চিনি, ও চিনে আমাকে। রিয়েলি? তুমি তোমার হাত ধরার অনুমতি দিয়েছো ওকে? আমার দিকে তাকিয়ে বলল আগন্তুক। কি বলা উচিত আমার? চাই না তো সিয়াম আমাকে স্পর্শ করুক। উনি পথচারী হয়ে হয়তো আমার অস্বস্তিটা বুঝতে পেরেছেন।
না করলে কথা শুনিয়ে সিয়ামকে সরানো যাবে, হ্যাঁ বললে এই লোক চলে যাবে আর সিয়াম আবারও হাত ধরার চেষ্টা করবে। বেশি কিছু না ভেবে কড়া গলায় বললাম, না আমি চাই না উনি আমার হাত ধরুক। লোকটা এক প্রকার ধাক্কা মেরে সিয়ামের হাত ছেড়ে দিয়ে বললেন, চল যা। সিয়াম চেঁচিয়ে বললেন, হু দ্য হেল ইউ আর? আমাদের মাঝে কেন আসছেন? মিথি চলো তুমি। বলেই যেই না আমার হাত ধরতে যাবেন লোকটা আবারও ওর হাত ধরে ফেললেন। সিয়াম রেগে গিয়ে হ্যাঁচকা টানে হাত ছাড়িয়ে অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ঝামেলা হবে ভেবে আমি বললাম, ওকে আমি আমি যাচ্ছি। ভয় পেয়ে যেতে হবে না তোমাকে। সিয়াম আচমকাই লোকটার কলার চেপে ধরল। এতক্ষণ শুধু ওই লোকটার শান্ত গলার কথাগুলোই শুনছিলাম, কিন্তু এবার তার চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আবে সালা, তুই এত কথা কেন বলছিস? মাস্ক তো খোল। এই বলে যেই না ওনার মাস্ক ধরতে যাবে লোকটা সিয়ামের নাক বরাবর ঘুষি মেরে দেয়। কলার ছেড়ে 4 পা পিছিয়ে যায় সিয়াম। নাক থেকে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। লোকটা কলার ছাড়তে ছাড়তে বলল, এটা না করলেও পারতে। সিয়াম রেগে আবারও তেড়ে 2 পা এগিয়ে। আমি দৌড়ে সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, প্লিজ আপনি চলে যান, রিয়াপি আসছে, আমি ওর সাথেই ফিরবো, আর ঝামেলা করবেন না। ততক্ষণে আশেপাশে লোক জড়ো হয়ে গেছে। লোকটা সিয়ামের গায়ে হাত তুললেও আশ্চর্যজনকভাবে সবাই সিয়ামকেই দোষ দিচ্ছে। সিয়াম চারপাশে চোখ বুলিয়ে জোরে শ্বাস ফেলে বললেন, কাজটা ঠিক করলে না। এরপর ওই লোকের দিকে তাকিয়ে বললেন, তোকেও দেখে নেব আমি। সিয়াম গটগট করে চলে গেল। মাস্ক পরা লোকটা একটু পিছিয়ে গিয়ে পাশে পার্ক করা গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে হাতের ওপরে অন্য হাত দিয়ে হাত বুলাচ্ছেন। লেগেছে ওনারও। যেই মারটা লাগিয়েছেন জানি না কেন সিয়ামের নাকে লাগার থেকে ওনার হাতে লাগাটাই আমার কষ্ট হলো। হবারই কথা, ওই লোক মার খেলে শান্তি লাগে, তবুও ওভাবে কলার ধরার জন্য বেচারা মার খেলো, একদম ঠিক হয়নি। এগিয়ে গিয়ে বললাম, আপনি ওনাকে মারলেন কেন? উনি ভ্রুকুচকে তাকালেন আমার দিকে। কি হলো বলুন, শুধু শুধু ঝামেলা করলেন কেন? আবারও চুপ। আমি কিছুটা চেঁচিয়ে বললাম, লোকটার নাকে লেগেছে, দেখেননি আপনি? উনি সোজা হয়ে দাঁড়ালেন, একটা জোরে শ্বাস ফেলে বললেন, সো হোয়াট? সো হোয়াট মানে? চেনা জানা নেই, গায়ে হাত তুললেন একজনের। শক্ত গলায় বললেন, এতে তোমার কে? হোয়াট দা? আপনাকে তো বললাম ওনাকে চিনি আমি, তারপরেও। আমার কথা শেষ করতে না দিয়ে লোকটা একটানে তার মাস্ক খুলে ফেললেন। তার দিকে তাকিয়ে আকাশ থেকে পড়েছি আমি। আরমান, উনি এখানে এভাবে? আর ওর সাথে ছিলেন না উনি? আপনি? হ্যাঁ, কেন? আপনি এখানে কি করছেন? তোমার ভার্সিটিতে ঢুকে প্রিন্সিপালের ব্যান করা বসন্ত উৎসব পালন করতে পারি, আর রাস্তায় থাকতে পারবো না? অস্বাভাবিক কিছু? আগের দিনের কথা মনে পড়লো আমার, রাগ হলো খুব। ঠিক করলাম সিয়ামকে মার দেওয়া নিয়েই কথা শোনাতে শুরু করব। যদিও এতটুকু রেগে নেই আমি সিয়ামের মার খাওয়া নিয়ে, তবুও এগিয়ে গিয়ে কিছুটা রাগী গলায় বললাম, এই সিম্পল বিষয়ে ঝামেলা না করলেও পারতেন। এবার উনি আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। ওই চাহনিতে আমি ভয় পাচ্ছি। শুকনো ঢোক গিলে বললাম, রাগ করছেন কেন? আপনি তো আমাদের মাঝে কথা বলছিলেন, এজন্য উনি রেগে কলার ধরেছে আপনার, আর আপনি ওনার গায়ে হাত তুললেন। উনি হাত মুঠো করে দাঁতে দাঁত চেপে রাগ সংবরণ করছেন, বুঝতে পারছি আমি। আরও রাগাবো আপনাকে ইশতিয়াক আরমান, আরও অপমান করব আপনাকে। কেন আমাকে ছোবেন আপনি? কেন এতটা কাছে আসবেন আমার? কি হলো বলুন, দোষটা আপনার নয়? কাল আমাকেও আপনি। আমার কথার মাঝেই একটা শব্দ হলো। চোখ খিচে বন্ধ করে নিই আমি। কিছুক্ষণ পর তাকিয়ে দেখি পাশের গাড়ি জানালার কাজ গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে আছে। নিচে আরমানের ঝুলে থাকা ডান হাত দিয়ে রক্ত পড়ছে, কাজ বিঁধে আছে। তার মানে উনি গাড়ির কাছে পাঁচ মেরেছেন। আমি ব্যস্ত হয়ে তার হাত ধরে উপরে তুলে কয়েকটা কাজ বের করে আমার ওড়নায় হাত পেঁচিয়ে ধরলাম। এটা এটা কি করলেন? কি করলেন এটা আপনি এভাবে? লোকটা শান্ত চোখে তাকিয়ে আছে আমার দিকে, যেন কিছুই হয়নি। আমি সবেস্তের জল ভরা চোখে মতো তার হাত পর্যবেক্ষণ করছি, কাজ ছাড়াচ্ছি, ওড়নায় মুছছি। সাদা ওড়নার চারপাশের এক ভাগ রক্তে পুরো ভিজে গেছে। কিছুক্ষণ পর উনি তার হাত থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিলেন। আমি অবাক চোখে তাকালাম তার দিকে। উনি আমার দিকে তাকিয়ে
এগিয়ে এসে বললেন, এটা দেখছো? আর এখানকার আঘাত দেখো না তুমি? চোখে পড়ো না তোমার, তাই না? আঙ্গুল দিয়ে বুকের বাপাস দেখিয়ে বললেন আরমান। আমি তখনও নির্বোধের মতো তাকিয়ে। উনি চোখ বন্ধ করে দম নিলেন, তারপর শান্ত গলায় বললেন, আমার বাহ্যিক আঘাতে তোমার চোখে মুখের এই যন্ত্রণা, চিন্তা, উত্তেজনা আমাকে স্বস্তি দেয় মিথি। এতটা কেয়ার করো না আমার, বারবার আঘাত করতে ইচ্ছে করে নিজেকে। কথাগুলো বলে গাড়ি নিয়ে চলে গেলেন উনি, আবারও থামিয়ে দিয়ে আমাকে। আবারও সবটা আমার চেনা চেনা মনে হচ্ছে। হাতের সাদা ওড়নায় টকটকে লাল রক্তের দাগ দেখে মনে হচ্ছে বারবার যে আগেও এভাবে রক্তে ভিজেছিল আমার সাদা ওড়না। আগেও এভাবে কেউ বলেছিল তার আঘাত, আমার যন্ত্রণা, তার স্বস্তি। কেন করলেন উনি এমন? ওনার হাতে কাজ বিঁধলে আমার সহ্য হয় না, অথচ সিয়ামের নাক দিয়ে বের হওয়ার রক্ত নিয়ে এতটুকু ভাবলাম না আমি? তার স্পর্শে কেন তাকে কিছু বলতে পারি না আমি? কেন? এই আমিকে তো আজ আমি চিনতে পারছি না। মাথায় ব্যথা হচ্ছে প্রচুর। মাথা ধরে পাশের স্টপের সিটে বসে পড়লাম। কিছু মনে নেই, অথচ সবটাই চেনা মনে হচ্ছে। কেন মনে পড়ছে না আমার কিছু? পাখি, মাথায় কারো স্পর্শ পেয়ে উপরে তাকালাম। রিয়া আপি এসেছে। আমি আপিকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে দিলাম। কেন কাঁদছি নিজেও জানি না। আপি আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কি হলো? কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? বলো কি হয়েছে। মিথি, বলো আমাকে। কেউ কিছু বলেছে তোমায়? এভাবে কাঁদলে জামান আঙ্কেলকে কি জবাব দিব আমি মিথি? তোমাকে হ্যাপি দেখতেই তো সবটা করলাম, আর তুমি কাঁদছো। থেমে গেলাম আমি। কান্নার কারণ কি ছিল আমার? আপিকে কি বলবো? আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আপির চোখে পড়ে ওড়নায় লেগে থাকা রক্ত। এক প্রকার চেঁচিয়ে বলে ওঠে, কি হয়েছে মিথি? আরমানের হাতের রক্ত ভেবে বুক ফেটে কান্না আসছে আমার। তবুও নিজেকে সামনে বললাম, রিল্যাক্স আপি, আমার কিছু হয়নি। তাহলে কি করে এভাবে? রাস্তার পাশে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে থাকা কাচের টুকরোর দিকে তাকালাম। চোখ পানিতে ভরে উঠল আমার। রোদের আলো চোখের পানি আর কাচের টুকরোর প্রতিফলন হয়ে ঝলসে দিচ্ছে আমার চোখ। আরও কান্না পাচ্ছে। তবু আঙ্গুল দিয়ে ইশারা করে আপিকে দেখিয়ে শক্তভাবে বললাম, একজনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপি। রিয়াপি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, তারপর আমার কাঁধে হাত রেখে বলল, ও, তাকে হেল্প করতে কি অন্যায় লেগেছে? তার আঘাতে কষ্টে মিথিরও কষ্ট হয়েছে, তাই মিথি এভাবে কাঁদছে, তাই তো? আমি আপির দিকে তাকালাম। তাই নয় কি? আরমানের কষ্টে কি কাঁদছি না আমি? ওনার জায়গায় অন্য কেউ হলেও এভাবে কাঁদতাম। চোখ দিয়ে আবারও টুপ করে দুফোঁটা পানি বেরিয়ে এলো। আপি চোখের পানি মুছে দিয়ে বলল, ইটস ওকে মিথি, অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। উনি ঠিক আছেন তো? আমি কি করে বলবো? উনি তো ওভাবেই বেরিয়ে গেলেন। ওই কাটা হাতে তো আরও কাজ বেঁধে আছে বোধহয়। কীভাবে ড্রাইভ করবেন উনি? আরও চিন্তা হচ্ছে এবার। আপি বলল, আচ্ছা থাক, চলো এবার। কোথায়? আর কোথায়? বাসায়। যে হালাত বানিয়েছো নিজের, তার উপর মনটাও ভালো নেই আমি জানি। চলো আজ আর ঘুরবো না, বাসায় যাই। দুজনে মিলে রিকশায় উঠলাম। দু হাতে শক্ত করে ধরে আছে ওড়নাটা। আপি, বলো। এটা কি সেই ওড়নাটাই যেটা আমরা একসাথে কিনেছিলাম? কেন? সাদা ওড়না তো তোমার এই একটাই। তাহলে এমন কি করে সম্ভব? আমার সাদা ওড়না এর আগে কি করে রক্তে ভিজতে পারে? কি করে? মানুষটা ওভাবে কেন বলল? ওনার কথা আমার কেন শোনা শোনা মনে হয়? আচ্ছা, ওভাবে রাগ করে চলে গেলেন উনি। রাস্তায় কিছু হয়নি তো? গাড়ি চালাতে প্রবলেম হবে তো ওই হাত নিয়ে? হসপিটালে গিয়েছিলেন কি না যাওয়ার কথা ভেবেছেন কি একবারও? উনি ঠিকমতো বাসায় পৌঁছেছেন তো? বাসায় আমি যাইনি মিথি, সরি, কষ্ট দিলাম তোমাকে। আমার কষ্ট পাচ্ছ তুমি। আমার বাসায় পৌঁছানো নিয়ে চিন্তা হচ্ছে তোমার। আপির কাছে আমার কথা লুকিয়ে আমাকে হারানোর ভয় কাটাচ্ছ তুমি। মনে পড়ে তোমার মিথি? এর আগেও এইভাবে কেটেছিল আমার হাত। এর আগেই তোমার সামনে বাজে একটা রূপ বেরিয়ে এসেছিল আমার। এর আগেই তোমার এই জামারের সাদা ওড়না আমাকে রক্তে ভেসেছিল। মনে পড়ে না তোমার? সেদিন রাস্তার দুটো টোকায় রিক্সা থামিয়ে তোমাকে হ্যারাস করেছিল। বরাবরের মতো ফলো করছিলাম তোমাকে। চোখে পড়েছে ওরা আমার। গাড়ি থামিয়ে তোমাদের সামনে মেরেছিলাম ওদের।
খুব। তুমি খুব ভয় পেয়ে গেছিলে মিথি। তারপর যখন ওদের হাতের চাকুতে হাত কেটে যায়, সব ভুলে যাও তুমি। ছুটে এসে নিজের ওড়না জড়িয়ে নাও আমার হাতে। আজকের মতো এভাবেই ব্যস্ত হয়ে পড়েছিলে তুমি সেদিনও। জল ভরা চোখে আমার আঘাতের জায়গার যত্ন করেছিলে তুমি সেদিনও। সেদিনও তোমাকে এই কথাগুলো বলেছিলাম, তবে স্পর্শ না করে। আজ তো তোমাকে স্পর্শ না করে থাকতে পারলাম না মিথি, পারলাম না নিজেকে আটকাতে। কবে সবটা মনে পড়বে তোমার? কবে এক হবো আমরা মিথি? কবে? মনে মনে কথাগুলো বলেই চোখের কোণের পানি মুছে নেয় আরমান। স্টপেজের একটু আড়ালের রাস্তা থেকে গাড়ি স্টার্ট দিয়ে বাসায় চলে আসে।